আচ্ছা, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সবাই ঠান্ডা মাথা করে ঠান্ডা মাথায় শুনো, এটা অনেক ইম্পর্টেন্ট অফ পার্ট এসইও। শপিফাই ওয়েবসাইটের প্রত্যেকটা প্রোডাক্ট অথবা প্রত্যেকটা পেজ এসইও করতে হয় গুগলে সার্চ ফ্রেন্ডলি করার জন্য। মনে করো তোমার ওয়েবসাইটটা codebenbediedu.myshopify.com, তাইলে তোমার মেইন কিওয়ার্ডটা কি? codebenbediedu লিখে সার্চ করলে কেউ পাবে এরকম, তাই না? ধরো আমাদের যেমন codebenbedie.com, এটা পাওয়ার জন্য codebenbedie লিখে কেউ সার্চ করে দেখো যে codebenbedie.com এটা গুগলে পাওয়া যায়, ঠিক আছে? তো এইটা করার জন্য সবার প্রথমে আমাদের প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা ইমেজ, প্রত্যেকটা ব্লগ আমাদেরকে এসইও ফ্রেন্ডলি করে বানাইতে হবে, ঠিক আছে? সবার প্রথমে ক্লায়েন্টকে এসইও করার সময় ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবা তুমি তোমার ওয়েবসাইটটা এসইও করার জন্য কিওয়ার্ডটা কি। তোমার কিওয়ার্ড মানে কি? যা দিয়ে সার্চ করতেছি দ্যাট ইজ দ্য কিওয়ার্ড। ক্লায়েন্টের অবশ্যই কোম্পানির নাম হবে, ওই কোম্পানির নামই তো কিওয়ার্ড হবে, তাই না? আচ্ছা, এখন আমরা আমাদের সবার প্রথমে আমাদের যে হোম পেজ আছে সেই হোম পেজটাকে এসইও ফ্রেন্ডলি করতে হবে। আচ্ছা, ধরা যাক আমাদের এখানে পেজ নামে একটা অপশন আছে, ঠিক আছে? আমরা এখানে পেজগুলো দেখতে পাই। আচ্ছা, ধরো কন্টাক্ট আস পেজটা আমি এসইও করব। কন্টাক্ট আস পেজটার মধ্যে গেলাম। কন্টাক্ট আস পেজের আচ্ছা একটা ব্লগ পোস্ট এসইও করে দেখাই, একটা ব্লগ পোস্ট এসইও করে দেখাই। সবার প্রথমে ধরা যাক একটা ব্লগ পোস্ট হচ্ছে techreview.net থেকে একটা ব্লগ নেই। সিস্টেমটা দেখলে তোমরা অন্যান্য পেজের জন্য সেম কাজটা করতে পারবা। ধরো দিস ইজ এ ব্লগ, এটা হচ্ছে ব্লগের টাইটেল। সবাই জানো ব্লগ কিভাবে আপলোড করতে হয়? ক্রিয়েট ব্লগ পোস্ট, ব্লগ পোস্টের লেখা দিলাম, টাইটেল দিলাম সরি, তারপরে ছবিটা দিতে হবে। আচ্ছা, ধরো এই ব্লগ পোস্টটা আমি চাচ্ছি র্যাঙ্ক করাইতে ড্রপ স্পাই রিভিউ এই টাইটেলটা দিয়ে। সেভ করতেছি। ইমেজটার নাম অবশ্যই দিবা ড্রপ স্পাই রিভিউ, তোমার যে কিওয়ার্ডটা দিয়ে গুগলে র্যাঙ্ক করাইতে চাও সেটা দিবা তুমি, ঠিক আছে? তো এই যে ড্রপ স্পাই রিভিউ লিখে তাহলে কেউ গুগল করলে তোমার এই ব্লগটা দেখতে পাবে। সো দিস ইজ দ্য কিওয়ার্ড। আচ্ছা, তো এই যে অনেকগুলো ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট গুলোর মধ্যে তোমার মানে প্রথম পেজে আনার জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। সবার প্রথমে আমাদের একটা এরকম ছবি থাকবে, সেই ছবিটার নাম এরকম ড্রপ স্পাই রিভিউ করে দিব। এই ইমেজটার এসইও করে নিবা। এসইও কিভাবে করে তোমরা সবাই জানো, তাই না? ইমেজের মধ্যে কিছু ট্যাগ ঢুকাইতে হবে, তাই তো? আচ্ছা, এরপর তোমার যে টাইটেলটা থাকবে সেই টাইটেলের প্রথমে তোমার কিওয়ার্ডটাকে ঢুকাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, অনেক কিছু করলাম, এবার একটা লেখা দিতে হবে আমাদের। ইমেজটা অ্যাড করে দিচ্ছি, এই যে ইমেজটাকে এসইও করে আপ করে দিলাম। এবার একটা ডেসক্রিপশন অ্যাড করা লাগবে। মাইন্ড ইট, এই ডেসক্রিপশনের 10% কন্টেন্টে এই ড্রপ স্পাই রিভিউ ওয়ার্ডটা থাকতে হবে। 10% মানে কি? দেখো যে কতবার ড্রপ স্পাই রিভিউ লেখা আছে, দেখো 36 বার লেখা আছে। এই ব্লগটা 3000 বা 4000 ওয়ার্ডের একটা ব্লগ। ড্রপ স্পাই রিভিউ, ড্রপ স্পাই রিভিউ, ড্রপ স্পাই রিভিউ, দেখছো কিভাবে ঢুকানো হয়েছে? অর্থাৎ যেই কিওয়ার্ডটা থাকবে সেটা তোমার লেখার মধ্যে অন্তত 10% কন্টেন্টে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই কিওয়ার্ডটা তোমার হেডিং এ থাকতে হবে। অলরেডি হেডিং এ আছে আমাদের, তাই না? ড্রপ স্পাই রিভিউ ওয়ার্ডটা। এই কিওয়ার্ডটা তোমার H2 ট্যাগে থাকতে হবে। H2 ট্যাগ মানে কি? আমরা যখন একটা লেখা লিখি সেই লেখাটা H1 ট্যাগ হয়, H2 ট্যাগ হয়, H3 ট্যাগ হয়, এছাড়াও প্যারাগ্রাফ ট্যাগ হয়। প্যারাগ্রাফ মানে ছোট ছোট লেখাগুলোকে প্যারাগ্রাফ ট্যাগ বলা হয়। এছাড়া এই যে দেখো ড্রপ স্পাই রিভিউ, এরকম H2 ট্যাগের মধ্যে কিওয়ার্ডটা থাকতে হবে। এটা কি ক্লিয়ার? এগুলো ক্লিয়ার সবাই? মোস্ট ইম্পর্টেন্ট 3-4টা কথা বলছি। এক হচ্ছে তোমার যে টাইটেল, সেটার প্রথমে তোমার কিওয়ার্ড থাকবে। তোমার যে ছবিটা আছে সেই ছবিটা রিনেম করে ড্রপ স্পাই রিভিউ লিখবা। 3 নাম্বার, এই ছবিটার যে ইমেজ এসইও করতে হবে, ইমেজ এসইও করার সময় ট্যাগ হিসাবে তোমার এই ড্রপ স্পাই রিভিউ ওয়ার্ডটা ঢুকাই দিবা। ডেসক্রিপশনে 10% কন্টেন্টে ড্রপ স্পাই রিভিউ ওয়ার্ডটা ঢুকবে। এছাড়া তোমার যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টের হেডিং 2 ট্যাগে ড্রপ স্পাই রিভিউ বা তোমার কিওয়ার্ডটা ঢুকাইতে হবে। সবাই কি ক্লিয়ার?
জি ভাই। জি ভাই। ভাই হেডিং 2 টা কেন চুজ করলেন, 1 না কেন 3 না কেন, আচ্ছা, বিষয়টা কি? হেডিং 2 টা হচ্ছে এসইওর জন্য সবচেয়ে বেশি পাওয়ারফুল। অর্থাৎ সবার প্রথমে ধরো ড্রপ স্পাই রিভিউ ওয়ার্ডটা লিখলে dropspy.com ডোমেইনে ড্রপ স্পাই ওয়ার্ডটা পাইলে সেটা সবার আগে পাবে। এক, 2 নাম্বার, ওয়েবসাইটের যে লিংকটা আছে, দেখো এই যে লিংক মানে কি, যে ড্রপ স্পাই রিভিউ, ধরো এটা কি ecomroyals.com/dropspy-review, তার মানে লিংকের মধ্যে যদি লেখাটা থাকে তাহলে তারপর এটা প্রায়োরিটি দেয়। 3 নাম্বার, তোমার ওয়েবসাইটটার এসইও টাইটেলের মধ্যে কিওয়ার্ড যেটা দিচ্ছ সেই কিওয়ার্ডটা থাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এছাড়া এই ব্লগটার মধ্যে ঢুকলে দেখবা এই ব্লগটার হেডিং 2 ট্যাগে যদি ড্রপ স্পাই রিভিউ ওয়ার্ডটা বারবার থাকে বা কিওয়ার্ডটা বারবার থাকে তাহলে খুব সহজেই এটা চলে আসে। এই দেখো হেডিং 2 তে ড্রপ স্পাই রিভিউ তারাও বারবার লিখছে, তাই না? সবাই কি বুঝতে পারছো? জি ভাই। ওকে, এখন আমি আমার যে কন্টেন্ট গুলো আছে কন্টেন্ট গুলো পুশ করতেছি। প্রথমে আমার লেখাগুলো নিতে হবে, কপি, পেস্ট, পেস্ট। দেখছো এই যে টাইটেলটা অটো নিয়ে নিয়েছে H2। এই যে তুমি একে বলে দিবে তুমি হচ্ছে H2, ঠিক আছে? দেখছো এখান থেকে আমি বলে দিতে পারি H2, H1, হেডিং 1 থেকে হেডিং 2 টা এসইওর জন্য পাওয়ারফুল। আচ্ছা, এরপর একটা ভিডিও আছে না, শেয়ার ভিডিওটা ইউটিউব ওপেন করে ইউটিউব বাটনে ক্লিক করলে এই ভিডিওটা শেয়ার বাটনে ক্লিক করবা, এমবেডেড কোডে যাবা, এই কোডটা কপি করবা, কপি করার পর এখানে যাবা, এন্টার দেওয়ার পর এই যে কোডিং অপশনে যাবা, কোডিং এ গিয়ে পেস্ট করে দিবা, আবার কোডিং থেকে জেনারেল ফরম্যাটে ব্যাক করবা। আচ্ছা, এরপর ভিডিওর উপরে ক্লিক করে বা এখানে ক্লিক করলে এই যে ভিডিওর পরে দুটো এন্টার দিয়ে রাখবা। নরমাল অবস্থা আবার ব্যাক করব, ব্যাক করার পর এখন আমি কন্টেন্ট বসাবো বাকিগুলা। ভাই শুধু ইউটিউবের লিংক দিলে কি আপনার ভিডিওটা পাবে না? এটা তো জেনারেল ব্লগ লেখার মতো জায়গা, তাই না? ও আচ্ছা। আচ্ছা, এইভাবে কন্টেন্ট গুলো বসাবা। আচ্ছা, এই কন্টেন্ট গুলো বসানোর পর সবার নিচের দিকে দেখবা একটা অপশন আছে, সার্চ ইঞ্জিন লিস্টিং প্রিভিউ। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এসইও। দেখো এডিট ওয়েবসাইট এসইও নামে একটা অপশন আছে, তো এখানে আমরা ক্লিক করলাম। সবার প্রথমে পেজের টাইটেল, হোয়াট ইজ দ্যাট? আমরা যখন ড্রপ স্পাই রিভিউ লিখে সার্চ করব এসইও তে গুগলে আমাদের কি দেখায়, এরকম একটা টাইটেল দেখায়, ড্রপ স্পাই রিভিউ ওয়াইয়ার স্পাই, এই যে টাইটেলটা, ঠিক আছে? এই টাইটেলটা গুগলে তুমি কি লিখে দেখাইতে চাও সেটাই হচ্ছে এই এসইও টাইটেল। ওকে, সো এখানে আমরা শর্টে লিখি, আমাদের এত কিছু লেখার দরকার নাই। ধরো ড্রপ স্পাই রিভিউ এন্ড প্রাইসিং 2021 এবং তোমার কোম্পানির নাম। ড্রপ স্পাই রিভিউ এন্ড প্রাইসিং লিখে আমি একটা ড্যাশ দিয়ে লিখে দিতে পারি আমার ওয়েবসাইটের নাম। সবাই তাই করে, দেখো এ দেখো, রিয়েল কাস্টমার সার্ভিস অফ ড্রপ স্পাই ড্যাশ ট্রাস্ট পাইলট। ট্রাস্ট পাইলট তাদের ওয়েবসাইটের নাম, ট্রাস্ট পাইলট, এই জন্য তার ওয়েবসাইটের নামটা দিয়ে দিচ্ছে। দেখো ইউটিউব, লাস্টে ইউটিউব চলে আসছে, তার মানে তোমার যে ওয়েবসাইটের নাম আছে সেই ওয়েবসাইটের নামটা ড্যাশ দিয়ে লিখে দিবা। আমাদের ধরো corbinbd.edu, corbinbd.edu দিয়ে দিলাম। ওকে, সরি, ওকে। মেটা ডেসক্রিপশন, দিস ইজ অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেখানে তুমি কিওয়ার্ডটা পুশ করতে পারো। আচ্ছা দেখো, ড্রপ স্পাই রিভিউ লেখার পর আমাদের মেটা ডেসক্রিপশনের মধ্যে যেখানে যেখানে ড্রপ স্পাই রিভিউ ওয়ার্ডটা আছে, দেখো ড্রপ স্পাই ওয়ার্ডটা, মেটা ডেসক্রিপশন কোনটা? মেটা ডেসক্রিপশন হচ্ছে এই যে অ্যাশ কালারের লেখাটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এই যে অ্যাশ কালারের লেখাটা মেটা ডেসক্রিপশন। শর্টের মধ্যে 2 থেকে 3 লাইনে তোমাকে বুঝাই দিতে হবে যে তোমার টপিকটা কিসের উপর। অবশ্যই তোমার কিওয়ার্ডটাও থাকতে হবে। সো হোয়াট ইজ আওয়ার কিওয়ার্ড? আমাদের কিওয়ার্ড হচ্ছে ড্রপ স্পাই রিভিউ, এটা সবার প্রথমে লিখবো আমরা মেটা ডেসক্রিপশনে। সো আরে কতবার কল করছিস, আমি ধরতেছি না কোনটা, তো আমি একবার কথা বলছি। কেমনটা লাগে বলো তো রিফাত ভাই এখন? মিউট কোন তো কর ভাই। তোমরা মানে
মানে ইম্যাচুরিটি রয়ে গেল। আচ্ছা, we discussed about Dropify review and pricing features. দেখো আমি কিন্তু মিনিংফুল একটা লেখা লিখতেছি এবং অনেক অনেক জিনিস লিখবো যেটা দেখে ক্লায়েন্ট মানে সবাই ঢুকতে চাবে এটার ভিতরে। যেমন এখানে ফিচার আমরা Dropify লিখছি, কেন এটা বেস্ট, এরকম এরকম অনেক কিছু এরকম বলছে এরকম। হ্যাঁ, আমরা এরকম আরো লিখতে পারি। We also discussed about AdSpy হচ্ছে ওদের আরেকটা প্ল্যাটফর্ম ভার্সেস Dropify, মানে এই দুটোর মধ্যে কম্পেয়ার করছি। Dropify দেখো এই উপরে দেখো খুব সুন্দরভাবে লেখা দেখাচ্ছে, টাইটেল গুগলে কিভাবে দেখাবে বলে দিতেছে, এটা হচ্ছে লিংক, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আচ্ছা, ভালো করে একটু খেয়াল করো, এখানে আমরা মেইন ফিচার গুলো লিখতেছি। We provided honest review on Dropify tool. You will be glad to learn on it. ঠিক আছে, তো এটা গুগলে এরকম মেটা ডেসক্রিপশন আকারে দেখাবে অ্যাশ কালারে। ঠিক আছে, তো ফাইনালি সেভ করে দিলাম। সবাই কি এটা ক্লিয়ার? ক্লিয়ার না সবাই? জি ভাই। আচ্ছা, এতটুকু কি ভাই রিভিউর বিষয়টা এতটুকু? হ্যাঁ অর্থাৎ রিভিউর কি এই পার্টটা শেষ হয়ে গেছে? তাহলে আর কি বুঝতে পারতাম না সব শেষ হয়েছে ভাই। হ্যাঁ, আমাদের প্রথম হচ্ছে টাইটেলের পর ডেসক্রিপশনে কিওয়ার্ড ঢুকবে, তারপরে হচ্ছে গুগলে এতটুকু জায়গায় শুধু পেজ টাইটেল ঢুকবে, মেটা ডেসক্রিপশন ঢুকবে, আর লিংক তো অটো জেনারেট হয়েই থাকে। ঠিক আছে, সবাইকে এতটুকু ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আচ্ছা, হ্যাঁ। এইবার ক্লায়েন্ট তোমাকে বললো যে Dropify রিভিউ ওয়ার্ডটা দিয়ে তুমি র‍্যাঙ্ক করানোর চেষ্টা করবা, অর্থাৎ Dropify রিভিউ লিখলে তোমার এই ব্লগটা যাতে সার্চে আসে আস্তে আস্তে। ঠিক আছে, এখন এটা তো করলা তুমি। এবার আমাদের অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে আমি জানি না, তোমার যা খুশি কিওয়ার্ড নিতে পারো। তখন বুঝবা তুমি ঝামেলায় পড়ে গেছো, কারণ তোমাকে তখন ফাইনেস্ট কিওয়ার্ডটা পিক করতে হবে। সবার প্রথমে একটা কিওয়ার্ড পিক করার ক্ষেত্রে এই কিওয়ার্ডটার দুইটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে হয়। আমরা উবার সাজেস্ট নামে, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ভালো করে শুনো, কিওয়ার্ড রিসার্চ অর্থাৎ এই ওয়েবসাইটের এই ব্লগটার জন্য এই কিওয়ার্ডটা পারফেক্ট কিনা। আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট, কিন্তু গুগলে হয়তো এই কিওয়ার্ডটা দিয়ে মানুষজন সার্চই করে না। তাইলে কেউ যদি এই কিওয়ার্ড দিয়ে সার্চ না করে, তাহলে এই কিওয়ার্ড দিয়ে আমার গুগলে কি র‍্যাঙ্ক করায় লাভ আছে? গুগলে র‍্যাঙ্ক করাবো কেন? যাতে আমার ওয়েবসাইটটা গুগলে প্রথম পেজে থাকে এবং মানুষজন ঢুকে, তাই তো? So in that case আমাদের গুগলে সার্চ ভলিউম ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, অর্থাৎ এই কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে কিনা। ফর দ্যাট আমরা একটা পেইড টুল দেখতে পারি, পেইড টুলের ফ্রি অ্যাক্সেস আছে, সমস্যা নাই। উবার সাজেস্ট ওয়েবসাইটটার নাম। ঠিক আছে, আচ্ছা, এটা দিয়ে আমি কিওয়ার্ডের আরো ইম্পর্টেন্ট কিছু জিনিস বের করতে পারি। এটা তোমার ফ্রিতে প্রথমত একটা সাইন ইন করে নিবা। সাইন ইন করে নিলে তোমরা 3টা সার্চ ডেইলি দিতে পারবা। গুগল দিয়ে সাইন ইন করে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখো হাতের বাম দিকে কিওয়ার্ড নামে একটা অপশন আছে, কিওয়ার্ড আইডিয়াস নামে একটা অপশন আছে। তোমাদের এরকম তোমরা 3-4টা ব্লগ পাবলিশ করছো না নাকি? করছো না তোমরা? জি ভাই। করা হয়েছে ভাই। আচ্ছা, ওই ব্লগগুলোকে এসইও করার সময় তুমি দেখবা যে ওই ব্লগটা কি নিয়ে, তারপরে এভাবে তুমি কিওয়ার্ডটা আগে বসাবা, তোমার যেটা মনে হয় এটা কিওয়ার্ড হবে, এবং হাতের ডান দিকে লোকেশন ইউনাইটেড স্টেটস এবং ইংলিশ দিয়ে সার্চ করবা। এখন উবার সাজেস্ট তোমাকে এই কিওয়ার্ড, বা ধরো শুধু Dropify লিখে সার্চ করতেছি, Dropify লিখে আমি দেখি আমার কি কি কিওয়ার্ড আসতে পারে। আর একটা ফ্রি অপশন হচ্ছে, এইটা সার্চ করার পর একদম বটমে চলে যাবা গুগলের, সেখানে আরো কিছু সাজেস্টেড কিওয়ার্ড দেখাবে। Dropify লগইন, Dropify এক্সটেনশন, Dropify কস্ট, Dropify ফ্রি ট্রায়াল, এরকম অনেক কিছু। আচ্ছা, আমি Dropify লিখে সার্চ করলাম, সার্চ করার পর ওরা আমাদেরকে আরো কিছু কিওয়ার্ড দেখাচ্ছে, মানে যেগুলো দিয়ে মানুষজন গুগলে সার্চ করে। তার মানে Dropify রিলেটেড আরো কয়েকটা কিওয়ার্ড। রিলেটেড কিওয়ার্ড কেন ইম্পর্টেন্ট? কারণ
আমি এখানে মেজার করতে পারবো এই কিওয়ার্ডটা না নিয়ে এইটা নিব নাকি এইটা নিব নাকি এইটা নিব নাকি এইটা নিব। সবার প্রথম কনসিডারেশন হচ্ছে এই সার্চ কি মানে যে কিওয়ার্ড যেটা আছে, কিওয়ার্ড তো বুঝছো, কিওয়ার্ড মানে গুগলে যেটা দিয়ে সার্চ করা হয়, এইটার ভলিউম আছে কিনা। ভলিউম মানে কি, প্রতি মাসে গুগলে কতজন মানুষ এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে। প্রতি মানুষ যত বেশি সার্চ করবে তত ভালো, তত আমার ওয়েবসাইটটাতে ভিউ বাড়বে। এখন সার্চ ভলিউম অনেক বেশি দেখে আমি এটা দিয়ে র্যাঙ্ক করানোর ট্রাই করব, এটা একটা বোকামি। কারণ গুগল তোমার আগে এরকম অনেক মানুষ এরকম এই ড্রপস্পাই ওয়ার্ডটা দিয়ে অনেক অনেক ওয়েবসাইট র্যাঙ্ক করাইছে। তো তোমাকে ওদেরকে নিচে নামায় উপরে উঠতে গেলে কষ্ট করতে হবে। এই কষ্টটা কতটুকু করতে হবে, দ্যাট ইজ এসইও ডিফিকাল্টি। এসইও ডিফিকাল্টি মানে তুমি এখন নতুন অবস্থায় একটা ব্লগ পাবলিশ করবা, সেই ব্লগটা কতটুকু কষ্ট করতে হবে সেটা এখানে দেখতে পাবা। অবভিয়াসলি তুমি এমন কোনো কিওয়ার্ড নিবা না যেটা 30 এসইও ডিফিকাল্টির বেশি। সো তোমরা এখানে গ্রিন দেখলেই বুঝতে পারবা, যেগুলো 30 এর নিচে সেগুলো গ্রিন দেখাবে। গ্রিন মানে ইজি, ইয়েলো মানে মোটামুটি টাফ, রেড মানে অসম্ভব প্রায়। মানে অসম্ভব প্রায় মানে কি, ওই কিওয়ার্ড দিয়ে গুগলে তুমি যতই কাজ করো তোমার র্যাঙ্ক করানো খুবই টাফ, কারণ অলরেডি অনেক অনেক এস্টাবলিশ সাইট চলে আসছে। তাহলে আমরা ড্রপস্পাইতে কি যাব বলো তো? এসইও ডিফিকাল্টি কি অনেক বেশি না? জি ভাইয়া। সার্চ ভলিউম যতই ভালো থাক, সার্চ ভলিউম যত বেশি হবে তত ভালো, এসইও ডিফিকাল্টি যত কম হবে তত তোমার জন্য ভালো। ভলিউম হাই, এসইও ডিফিকাল্টি কম। তাহলে আমরা পরে যেটা আছে, ওরা বলতেছে ড্রপস্পাই রিভিউ দিয়ে তুমি ট্রাই করতে পারো। চিন্তা করব এটা আমার ব্লগ রিলেটেড কিনা। আচ্ছা, আমরা যে ব্লগটা লিখলাম সেটা তো ড্রপস্পাই রিভিউ নিয়ে লেখা, তাই না? সেটা কি ড্রপস্পাই ফ্রি ট্রায়াল নিয়ে লেখা নাকি রিভিউ নিয়ে। রিভিউ? তাহলে আমি যদি এখন ফ্রি ট্রায়াল কিওয়ার্ডটা টার্গেট করি তাহলে কি হবে? না ভাই হবে না। রিভিউটা এটাই করতে হবে। তাইলে তোমাদের এমন একটা কিওয়ার্ড নিতে হবে যেটা রিলেটেড টু ইওর কন্টেন্ট। ঠিক আছে? সো ড্রপস্পাই রিভিউর সার্চ ভলিউম কম, তাই আমি নিয়ে নিলাম। সবাই কি ক্লিয়ার পুরো ব্যাপারটা? ক্লিয়ার না? জি ভাই। জি ভাই। হ্যাঁ তাহলে তো clear ভাই ভাই। আগে, হ্যাঁ তাহলে তো পোস্টটা লিখার আগে আমার এই কাজটা করতে হবে। অবশ্যই পোস্ট লেখার আগে এটা করতে হবে। এবং তোমরা আপাতত এখন তো তোমরা রাইটার না, তাই না? তোমরা কি করবা, গুগল থেকে 2-3টা এরকম কন্টেন্ট নিবা, নিয়ে নিজের এসইও করার ট্রাই করবা। ঠিক আছে? ভাই এমন ক্লায়েন্ট কি আদৌ পাওয়া যাবে যে আসলে মানে এসইও কোনটা নিয়ে করবে সেটা ও নিজেই জানে না? হ্যাঁ, ও তো নাই জানতে পারে, ও এসইও নিয়ে হয়তো জানে না, ও খালি ও শুধু জানে গুগলে র্যাঙ্ক করানো যায় এসইও দিয়ে, কিওয়ার্ড কি হয়তো সেটাই বুঝে না, এরকম অনেক ক্লায়েন্ট পাবা। ঠিক আছে? সো দ্যাট তোমরা উবার সাজেস্ট দিয়ে তোমরা তোমাদের কন্টেন্ট গুলোর জন্য এসইও বের করবা। তোমাদের মাল্টিপল জিমেল আছে, 3টা সার্চ শেষ হয়ে গেছে আমার, দেখো 3টা শেষ। তাইলে আমি অন্য একটা সিঙ্ক দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করব। আশা করি তোমাদের মাল্টি জিমেল এর সিঙ্ক আছে। সো মাল্টি জিমেল দিয়ে তোমরা মাল্টিপল বার ট্রাই করবা। আচ্ছা, এই একই সাথে আমি একটু বলে নেই, তোমাদের ওয়ার্ডপ্রেসের এসইও সিস্টেমটাও অলমোস্ট সিমিলার বাট অনেক রিচ। তোমাদের ব্যাচের মধ্যে ওয়ার্ডপ্রেসের এসইও দেখানোর অপশন নাই, কারণ তোমাদের এটা শপিফাই, এলিমেন্টর এবং শপিফাইয়ের উপরে ব্যাচ। সো দ্যাট আমি একটা ভিডিও সাজেস্ট করতেছি, একই লোডে তোমাদের শপিফাইটাও শেষ হয়ে যাবে, মানে ওয়ার্ডপ্রেসের এসইওটাও শেষ হয়ে যাবে। ঠান্ডা মাথায় একটু দেখে নিবা। আমার চ্যানেলে লাস্ট যে কন্টেন্টটা আছে এটাই অন্য একটা ব্যাচের, মানে র‍্যাঙ্ক ম্যাথ নিয়ে নাকি? র্যাঙ্ক ম্যাথ, রাইট, র্যাঙ্ক ম্যাথ নিয়ে একটা ভিডিও। এখানে অনেক ডিটেল অনেক কাজ করা যায়, ওয়ার্ডপ্রেসে অনেক সুবিধা আছে। সো শপিফাইয়ের সাথে তুলনা করে লাভ নাই, শপিফাই হয়তো আমি লিমিটেড কিছু জিনিস দেখাতে পারছি, বাট ওয়ার্ডপ্রেসে অনেক কিছু আছে, ওয়ার্ডপ্রেসটা কভার করে নিই। প্রোডাক্ট এর ক্ষেত্রে কি করব? এক মিনিট দাও, আমরা আজকে কি দেখালাম? একটা হচ্ছে এসইও, 2 নাম্বার হচ্ছে ডোমেইন ট্রান্সফার। একটা স্টাফ দিছিলেন ভাই। হ্যাঁ, মিনিমাম 10% কিওয়ার্ড নেওয়া যাবে। এখন ম্যাক্সিমাম কত নিলে ভালো এরকম না না, কিছু আছে? ম্যাক্সিমাম না, ম্যাক্সিমামই 10%। ও এর আচ্ছা। বেশি নিলে এটা বেশি খারাপ হয়ে যাবে ওয়েবসাইটের জন্য। ঠিক আছে? জি। আচ্ছা, ভিডিওটা দিয়ে দিলাম, একটু দেখে নিন। আচ্ছা, এবার আমরা ব্যাক করি। সব আমি একটা মানে সিঙ্গেল ব্লগ এসইও করা দেখালাম, রাইট? প্রথম ভিডিওটা দিবেন না? প্রথম কোনটা?
প্রথম ডোমেন ট্রান্সফার। হ্যাঁ ওটা তো দিব আমি, ডোমেন ট্রান্সফারও দিব, শপিফাই এসইও ভিডিও দিব। আমি যেটা দিছি ওটা ওয়ার্ডপ্রেসের এসইও। ওকে, ও জি ভাইয়া। আচ্ছা প্রোডাক্ট এসইওর জন্য সিস্টেম একই। প্রোডাক্টসে যাবা, প্রোডাক্টসে যাওয়ার পর তোমার যে প্রোডাক্টটা আছে সেখানে ঢুকবা, একদম বটমে দেখবা এসইও নামে একটা অপশন আছে। হ্যাঁ এই যে এসইও, এডিট ওয়েবসাইট এসইও, ঠিক আছে। তাহলে তোমার এই একইভাবে এডিট, মানে তোমার ধরো এটার কিওয়ার্ডটা হচ্ছে, প্রোডাক্টের নাম হচ্ছে ওয়েক্স প্রোডাক্ট, ঠিক আছে। সো তোমার ডেসক্রিপশনের মধ্যে ওয়েক্স প্রোডাক্ট ওয়ার্ডটা কয়েকবার অ্যাড করবা। ইমেজটা অ্যাড করার সময় ইমেজের অল্টার টেক্সট, এই যে অ্যাড অল্টার টেক্সট করা যায়, এইখানে তুমি এটা কি ধরো ওয়েক্স, তোমার যে কিওয়ার্ডটা আছে এই এটা দিয়ে অল্টার ট্যাগটা এভাবে অ্যাড করতে পারো, ঠিক আছে। ইমেজের অল্টার ট্যাগ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এসইও। ওকে, আচ্ছা এছাড়া তুমি একদম বটমে দেখবা কিভাবে গুগলে দেখা যাবে, টাইটেল দেওয়া আছে, খুবই ভালো, লিংক দেওয়া আছে, আর এখানে মেটা ডেসক্রিপশনের মধ্যে তোমার কয়েকবার কিওয়ার্ডটা পুশ করবা। সো ওয়েক্স প্রোডাক্ট টাইটেল কি হবে, ওয়েক্স প্রোডাক্ট কোন ভিডিও এডু, তাই না, মনে আছে না? এরপরে ডেসক্রিপশনের মধ্যে তোমার যে কিওয়ার্ডটা সেটা আগে ঢুকবে, ওয়েক্স প্রোডাক্ট ইজ one of the awesome product for Wix creation. আগেরটার মতোই ভাই। হ্যাঁ জাস্ট তুমি মেটা ডেসক্রিপশন দিলা, ঠিক আছে, আর কোনো কাজ নাই। এভাবে প্রত্যেকটা প্রোডাক্টের এসইও করবা, তোমার প্রোডাক্টের নাম দিয়ে এসইও করবা, সেটা কথা, ঠিক আছে। তোমার প্রোডাক্টের যে নামটা আছে বা ক্লায়েন্ট যে নামটা চায় সেই নামটা দিয়ে ওভাবে এসইও করবা। ভাই এখানেও কি H2 টা কাজ করবে নাকি? এখানে আসলে H2 তো কোনো অপশন নাই, তাই না? প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন এগুলো প্যারাগ্রাফ ট্যাগ আকারে থাকে, ওখানে H2 এর অপশন নেই। আমরা কি বলে এই যে যখন আমরা ইয়া করব তখন এসইওটাকে, মানে ব্লগের ক্ষেত্রে ওয়েব এসইও, এছাড়া অন্যান্য পেজ যদি অ্যাড করো এখান থেকে, সেটাও এখান থেকে করতে পারবা। অনলাইন স্টোরে গিয়ে আমরা লিভ করলাম, অনলাইন স্টোরে যে পেজ অপশন আছে না, পেজ অপশনে গিয়ে কন্টাক্ট পেজ যখন বানাবা বা অন্য কোনো পেজ বানাবা সেটাও করতে পারো। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা যখন একটা পেজ তৈরি করি, আচ্ছা একটু দাঁড়াও, আচ্ছা তোমরা যে পেজ গুলা তৈরি করবা কি দিয়ে, ওই যে পেজ ফ্লাই বা শোগান দিয়ে, তাই না? সেগুলোর জন্য পেজ গুলা সেগুলা এই পেজ অপশনে চলে আসবে, এটা কি বুঝতে পারছো? শোগান পেজ বিল্ডার দিয়ে তোমরা যদি অ্যাবাউট পেজ করো, টিম পেজ করো, কন্টাক্ট পেজ করো, সেই পেজ গুলা কিন্তু এই যে অনলাইন স্টোরে গিয়ে পেজ অপশনই দেখতে পাবে। ওকে, বুঝতে পারছি। তখন মানে ওই পেজ বিল্ডারের ভিতর তো এসইও করার অপশন নাই, কিন্তু তোমার ক্লায়েন্ট যখন বলবে ওয়েবসাইটটা এসইও করে দাও, তখন তুমি ওয়েবসাইটের যে নাম, ধরো ক্যালভিন ওয়েক্স, এটা হচ্ছে তার কোম্পানির নাম, তুমি চেষ্টা করবা ওয়েবসাইটের ওই যে পেজ ফ্লাইতে যখন ডিজাইন করবা লেখাগুলো দেয় না, সেই লেখাগুলোর মধ্যে অ্যাটলিস্ট একটা হেডিং এ একটা হেডিং 2 তে অন্তত পক্ষে 3-4 বার প্যারাগ্রাফের মধ্যে ক্যালভিন ওয়েক্স ওয়ার্ডটা অ্যাড করার জন্য। ওকে, তারপর এই পেজ অপশনে আসবা, আসার পরে তোমার যে পেজটা আছে সেই পেজটার মধ্যে ঢুকবা, ঠিক আছে। এখানে তো আর ডিজাইন দেখতে পাবা না, তো এইখানে দেখো যে এডিট ওয়েবসাইট এসইও যে অপশনটা আছে, এখানে তুমি, এটা তো টিম পেজ তাই না, টিম পেজ থাকবে, সমস্যা নেই, ক্যালভিন ওয়েক্স টিম লিখে দিবা। কন্টাক্ট পেজ ক্যালভিন ওয়েক্স কন্টাক্ট, যেমন কোডম্যানবিডি কন্টাক্ট লিখে কেউ সার্চ করলে যেমন কোডম্যানবিডি কন্টাক্ট পেজটা পায়, সেরকম দেখো কোডম্যানবিডি কন্টাক্ট সার্চ করলে দেখবা কোডম্যানবিডি কন্টাক্ট পেজে যে codemanbidi.com/contact পেজটা চলে আসছে। সো এইভাবে করবা তোমার প্রত্যেকটা পেজ, প্রথমে ওয়েবসাইটের নাম থাকবে বা কোম্পানির নাম থাকবে, তারপর তোমার পেজটা থাকবে, যে কন্টাক্ট পেজে চলে আসছে, তাই না? সো দ্যাট এখান থেকে ঠিক একইভাবে এসইওটা করে নিবা, হয়ে গেল এই যে। সো এখানে তোমার পেজের টাইটেল থাকবে ক্যালভিন ওয়েক্স টিম, ঠিক আছে। মেটা ডেসক্রিপশনের মধ্যে ক্যালভিন ওয়েক্স টিম, তুমি তোমার মতো লিখবা ইজ an awesome team to collaborate with
এভাবে তোমার কন্টেন্টটার উপরে তুমি বেস করে কিছু লেখা লিখে দিবা, টিমের মধ্যে কতজন মেম্বার আছে, সো তারা কে কি কাজ করে, এরকম জিনিসগুলো লিখে সেভ করবা। সবাইকে এটা ক্লিয়ার? প্রত্যেকটা পেজ ওকে? জি ভাই। ভাই আরেকবার যদি বলতেন পেজের জন্য কি কি করব? পেজের নিচে এসে ওই নামের পাশে আপনার মেটা ডেসক্রিপশন আর ওটা লিখলাম, আর ভিতরে কি জানি করতে বললেন? পেজের কোথায় জানি 2-3 বার কোথায় লিখবো জানি এটা বললেন ভাই? পেজের হেডিং এ, হেডিং 2 তে এবং প্যারাগ্রাফের মধ্যে 2-3 বার তোমার কোম্পানির নামটা লিখে দিয়ে আসবা। ওকে? আচ্ছা ইউআরএল এর মধ্যে তো লিখতে হবে। ইউআরএল তো অটোই আসবে, এই যে kelvinwex.myshopify.com/team তো অটোই আসবে, তাই না? ইউআরএল কিছু ধরার দরকার নেই। হ্যাঁ, ইউআরএল যেভাবে আচ্ছা। আছে ওভাবেই থাকবে। মানে পেজটা ক্রিয়েট করার সময় ওই এসইওটা আগে মনে করে রাখতে হবে ঢুকাই যে নিবা। আমার। হ্যাঁ হ্যাঁ। বা ক্লায়েন্টের যদি ওয়েবসাইট তৈরি করা থাকে, ফাইন, ঢুকে ঢুকে কয়েকটা জায়গায় তুমি কোম্পানির নামটা ঢুকাই দিবা, তাইলে হবে। হ্যাঁ তখন তো আর কিছু করার নেই, ক্লায়েন্ট যদি আগেই করে রাখে। রাইট। আচ্ছা আচ্ছা ভাইয়া, হ্যাঁ। আমরা ওই যে পেজ ফ্লায়ার দিয়ে পেজ তৈরি করছি, এখন আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করছি বা প্রোডাক্ট পেজ তৈরি করছি। আমার তো এখানে একটা স্টোর আছে, তাহলে এখানে কিভাবে ভাইয়া ওই পেজটা দেখা যাবে? তো তুমি একটু বাইরে করে রাখো, আমি দেখাচ্ছি। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করতে দিব একটু পরে। আচ্ছা, এইবার এসইওর জন্য আমাদের যা যা বললাম সব এখানে আছে। এইবার ইমেজ এসইওর জন্য আমরা একটা টুল ইউজ করব যেটার নাম অল ইন ওয়ান এসইও। ঠিক আছে, এটা একটা অ্যাপ। এটা তোমার ইমেজকে অপটিমাইজ করতে হেল্প করবে। অ্যাড অ্যাপ। ভালো করে খেয়াল করো, আমার তো ওয়েবসাইটে হাজার হাজার ছবি থাকতে পারে, তাই না? এখন সমস্ত ছবিতে একটা একটা করে অল্টার ট্যাগ বসানো টাফ। এটা বাল্ক আকারে তোমাকে হেল্প করবে। অ্যাপটা ভাই এইভাবে বাল্ক আকারে এইভাবে কিওয়ার্ড পুশ করার জন্য ছবির বিষয়ে যেটা দেখাবেন এখন, এটা কি ভাই ওয়ার্ডপ্রেসে করা যায়? এই টাইপের কোনো অ্যাপ পাবো? হ্যাঁ আছে আছে, প্লাগইন না? ওয়ার্ডপ্রেসে এই অ্যাপটাই আছে, অল ইন ওয়ান এসইও। হ্যাঁ, আচ্ছা এই কোম্পানিরই ওয়ার্ডপ্রেসের জন্য আছে, অল ইন ওয়ান লিখে সার্চ করলে পাবা। আচ্ছা, অল ইন ওয়ান এসইও লিখে সার্চ করলে পাবা। আচ্ছা, এইবার আমরা দেখো এখানে খুবই সহজ, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এসইও করার জন্য প্রত্যেকটা ইমেজের, ভালো করে দেখো, দিস ইজ অনলি ফর ইমেজ। দেখো আমাদের একটা টেমপ্লেট বানাই দিব আমি। ধরো আমাদের যে প্রোডাক্টের টাইটেল মনে আছে, আমরা ওয়েক্স প্রোডাক্ট যেটা এসইও করছি, প্রোডাক্টের টাইটেল ছিল ওয়েক্স প্রোডাক্ট, আমাদের এসইও টাইটেলও ওয়েক্স প্রোডাক্ট দিছি, মনে আছে? এই যে প্রোডাক্ট ওয়েক্স প্রোডাক্ট, প্রোডাক্টের টাইটেল ওয়েক্স প্রোডাক্ট। সো আমার এসইও টাইটেলও দেখো আমি কি দিছি, এডিট করলাম, এডিট করে দেখো এই যে এসইও টাইটেলও ওয়েক্স প্রোডাক্ট দিছি, মনে আছে? জি ভাই। এবং কোম্পানির নাম দিয়ে দিছি, তাই না? এটা সিঙ্গেল সিঙ্গেল করা খুবই টাফ। এখন ওরা ফরম্যাট বলে দিতেছে, প্রথমে প্রোডাক্টের টাইটেল দিব, তারপর তোমার শপ নেম থাকবে অটো। সুন্দর না? এটা কি সবাই জি। বুঝছো? জি ভাই। সো এটা একবার করে দিলে তোমার যদি 10,000 প্রোডাক্ট থাকে, 10,000 প্রোডাক্টটা অটোমেটিক্যালি প্রোডাক্টের টাইটেল শপ নেম হয়ে যাবে, এসইও টাইটেল। ঠিক আছে, এটা কেউ না বুঝতে বলো, এটা আমি ব্যাক করতে পারবো না। তাহলে ভাই যখন প্রোডাক্ট যখন আপলোড করবো প্রোডাক্টের টাইটেলটা ওরকম করে দিতে হবে। প্রোডাক্ট বড় টাইটেল তো আমি রাখবোই না। প্রথমে আমি ওভেরলো থেকে যখন ইম্পোর্ট করছি, আমি প্রোডাক্টের টাইটেল শর্ট ইন দেখাইছি। তো আমার প্রোডাক্টের টাইটেল যত শর্ট হবে তত বেটার, এবং শর্ট টাইটেল দিয়ে থাক মানে। আর বড় টাইটেল যদি হয়, অনেক সময় থাকতে পারে এরকম যে বেস্ট জিন্স প্রোডাক্ট, বা জিন্স প্রোডাক্ট ফর উইন্টার, এরকম মাল্টিপল কিওয়ার্ড মানে টাইটেল যদি থাকে, তাহলে বুঝে নিবা সবগুলোই তোমার কিওয়ার্ড, তো সবগুলোই তোমার টাইটেলে চলে আসলো, তাহলে খারাপ কি, তাই না? একটা প্রোডাক্টের টাইটেলের মধ্যে মাল্টিপল কিওয়ার্ড থাকতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম যে ওয়েক্স প্রোডাক্ট বা ওয়েক্স গ্লাস, ধরো এটা ওয়েক্সের মানে গ্লাসের মধ্যে ওয়েক্স আছে, মোমবাতি সোজা কথা। হ্যাঁ, সো ওয়েক্স প্রোডাক্ট একটা
তারপর হচ্ছে ওয়েক্স গ্লাস একটা, দুটোই তোমার টাইটেলে আছে, তাহলে তোমার দুটোই কিওয়ার্ড, অর্থাৎ ওয়েক্স প্রোডাক্ট দিয়ে সার্চ করলে যাতে মানুষ তোমার এটা পায় তুমি চাও, ওয়েক্স গ্লাস দিয়ে সার্চ করলে যাতে পায় সেটাও তুমি চাও। তোমার টাইটেলে যা আছে সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো প্রোডাক্টের টাইটেলে যদি মাল্টি কিওয়ার্ড থাকে এখানেও মাল্টি কিওয়ার্ড আসবে, সমস্যা কি? ঠিক আছে, জি ভাইয়া। কন্টিনিউ। কোনো প্রোডাক্টের টাইটেলই এটা হিসেবে বলবো নাকি অন্য একটা নাম অটোমেটিক্যালি নিয়ে নিবে প্রোডাক্টের টাইটেল। কন্ট্রাক্ট 7 এর মতো আর কি এটা মানে ইয়া হ্যাঁ, এরপরে আমাদের অল্টার টেক্সটটা যদি কোনো ইমেজে না থাকে, প্রোডাক্টের টাইটেলে যে নামটা আছে সে নামটাই ইমেজে অল্টার টেক্সট হিসেবে ঢুকাই দিবে। ইমেজের অল্টার টেক্সট মনে আছে? ইমেজটাতে ঢুকে আমি এই যে অল্টার টেক্সট ঢুকাইছিলাম না, এই যে ওয়েক্স প্রোডাক্ট, অল্টার টেক্সট কি? অল্টার টেক্সট হচ্ছে এই লেখাটা দিয়ে কেউ যদি সার্চ করে ইমেজের ক্ষেত্রে, তাহলে ইমেজ অপশনে গেলে সেই ইমেজগুলাই দেখা যাবে যেগুলার অল্টার টেক্সটে ওয়েক্স প্রোডাক্ট লেখা ছিল। অল্টার টেক্সট কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে অল্টার টেক্সট হচ্ছে ইমেজের অল্টার টেক্সট, মানে ইমেজে এসইও করার জন্য অল্টার টেক্সটে যা দেওয়া হয় সেটাই গুগলে সার্চ করার পর ইমেজ এসে গেলে দেখা যায়। সুবিধা কি? ইমেজ আকারে দেখা গেলে যদি ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে, তাহলে একটা ওয়েবসাইট ট্রাফিক পেল না ইমেজ থেকে। দ্যাটস ওয়াই ইমেজ এসইও ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, সো ইমেজ এসইওর জন্য ওই তোমার প্রোডাক্টের যে টাইটেলটা আছে, যে টেমপ্লেটের মধ্যে আমি প্রোডাক্টের টাইটেল যেটা দিছি সেটাই অটোমেটিক্যালি অল্টার ট্যাগ হিসেবে নিয়ে নিবে। ভাই আমার আগে থেকে দেয়া থাকলে তো ডাবল নিবে না তো আবার? না, ডাবল নিবে না, রিরাইট করে নিবে। তাহলে সিঙ্ক ইমেজ বাটনে ক্লিক করার সাথে সাথে তোমার যত ইমেজ আছে সব সিঙ্ক করে ফেলবে। অ্যাপটা আসলে ভাই খুব সুন্দর, অনেক কষ্ট পাইছি। প্রথমত আমাদের স্টোরের নামটা আসবে, তারপর শেষে দিয়ে তো আমরা যে কোনো কিছু ওয়েবসাইট ভিজিট করে প্রথমে মানে ডোমেইনটা আছে, তারপরে পরে মানে স্ল্যাশ দিয়ে আরেকগুলো আছে। এখন কি এখানে কি আগে প্রোডাক্টের নামটা আসবে? আগে ডোমেইন কোন জায়গায় দেখছো তুমি? আমি তো জীবনে শুনিনি। ওয়েক্স প্রোডাক্ট লিখলে কি আগে ডোমেইন আসে কোথাও? ধরো আমি লিখলাম যে কি আমি চাচ্ছি একটা ধরো টি শার্ট, হ্যাঁ, টি শার্ট লিখে সার্চ করলাম, সবার প্রথমে তোমার প্রোডাক্টের ইয়াগুলো থাকবে। দেখো এখানে হচ্ছে কি থাকবে, বাই লেটেস্ট কালেকশন টি শার্ট, তারপর ড্যাশ দিয়ে কোম্পানির নাম থাকবে। ধরো এখানে অ্যামাজনের একটা প্রোডাক্ট আছে বাই টি শার্ট, হ্যাঁ, এই যে দেখো টি শার্ট ড্যাশ আদিবিডি, আদিবিডি কোম্পানির নাম পরে আছে, টি শার্ট আগে আছে, তাই না? কোম্পানির নাম সবসময় পরেই থাকবে। সবাই কি এই টুলটা বুঝতে পারছো? দ্যাটস ইট। জি ভাই বুঝছি। জি ভাই বুঝতে পারছি। লাস্ট থিং যেটা হচ্ছে, আমরা এখন আমার সমস্ত ওয়েবসাইট রেডি হয়ে গেলে আমি আমার ওয়েবসাইটটাকে গুগলে সাবমিট করব। আচ্ছা, গুগলে সাবমিট করার জন্য এই .myshopify কে কখনো সাবমিট করব না। কাকে করব? আমার ডোমেইনকে করব। ডোমেইনটা কি? কোডবেন বিডি এডু। এটা কি বুঝতে পারছো সবাই? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, সো এটা ওয়ার্ডপ্রেসের জন্য তোমাদের কাজে দিবে। অর্থাৎ ওয়ার্ডপ্রেসে যখন তোমরা তোমাদের পার্সোনাল ওয়েবসাইট বানাই ফেলছো না, সবাই না বানালে বানাও, ফাইবার ক্র্যাশে যখন নামবা ক্লায়েন্টের কাজ করতে গেলে ঝামেলা পড়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, ওই ডোমেইনটাকে সাবমিট করবা তোমরা। শপিফাই এর জন্য ডোমেইনটা কানেক্ট করা হয়ে গেলে আমরা শুধুমাত্র ওই ডোমেইনটাকে গুগলে সাবমিট করে দিব। এই এখন যে প্রসেসটা দেখাবো গুগলে একটা সাইট সাবমিট করার প্রসেস, এটা শপিফাই এর জন্য সেম, ওয়ার্ডপ্রেসের জন্য সেম। কিভাবে সেম? ওই যে ডোমেইনটা আছে, এই ডোমেইনটা আমি সাবমিট করে দিলে আমাদের কাজ শেষ। ভাই কিছু ডোমেইন যে ভাই কাজ করে অটোমেটিকলি আইসা পড়ে, এটা তো আর সাবমিট করার কোনো বিষয় নাই না? আপনার গুগলে সার্চ করে সাবমিট করলে, গুগলে সাবমিট করলে তোমার হবে কি, তুমি যদি আজকে একটা পেজ ডিজাইন ভালো লাগছে সেটা করলা, কালকে গিয়ে আবার ডিজাইন চেঞ্জ করলা, 15 দিন পর পর অটোমেটিক্যালি গুগল তোমার ওয়েবসাইটে এসে তোমার ওয়েবসাইটের কন্টেন্টটাকে ক্রল করে নিবে, সেই অনুযায়ী গুগলে দেখাবে। সবাই কি বুঝতে পারছো? ভাই এটা গুগলের ইন্ডেক্সিং বলে না? হ্যাঁ, ইন্ডেক্সিং বলা হয়। আচ্ছা, ইন্ডেক্সিংটা তোমাদের পিসি থেকেই দেখাবো, কিন্তু আমি দেখাই। সবার প্রথমে গুগল সার্চ কনসোল লিখে গুগল করবা, তারপরে ঢুকবা, ঢোকার পর স্টার্ট নাও বাটনে ক্লিক করবা। আচ্ছা, এখানে দেখো আমার অনেকগুলো সাইট সাবমিট করা আছে, তাই না? সাবমিট কিভাবে করতে হয় এটা তোমাদের একটা পিসি থেকে দেখাচ্ছি। সাবমিট করার পর কি দেখা যায় সেটা একটু দেখাই। একটা ওয়েবসাইট সাবমিট করে ফেললে গুগলে
একটা ওভারভিউ দেখতে পাবা। সেই ওভারভিউ দিয়ে তোমার আসলে ওয়েবসাইটে গত 28 দিনে বা 30 দিনে কতজন ট্রাফিক ছিল, পারফরমেন্সে গেলে তুমি দেখতে পারবা তোমার টোটাল ক্লিক কত আসছে, ইমপ্রেশন কত, তোমার কোন কোন কিওয়ার্ড দিয়ে, ধরো কোডম্যান বিডি কিওয়ার্ডটা দিয়ে এই পর্যন্ত মানে গত 28 দিনে আমাদের কত 1,500 মানুষ ঢুকছে। কোডম্যান স্পেস বিডি আরেকটা কিওয়ার্ড, এটা দিয়ে 188 জন মানুষ ঢুকছে। সিএমবিডি লিখে সার্চ করে 113 জন ঢুকছে। কোড স্পেস ম্যান স্পেস বিডি মানুষ কত ভাবে সার্চ করে দেখো, 70 জন। শুধু কোডম্যান লিখে 60 জন ঢুকছে। এছাড়া তোমার যে ওই যে ব্লগ কিওয়ার্ড গুলো ছিল না, ওই যে ড্রপ স্পাই রিভিউ, এই ব্লগ গুলো কেন লেখা হয়? এই ব্লগ গুলো দিয়ে ট্রাফিক আনা যায়, ঠিক আছে? যেমন আমাদের অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়াল, এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে আমাদের ওয়েবসাইটে অনেক মানুষজন ঢুকতেছে দেখা যাচ্ছে। তো তার মানে কি এই কিওয়ার্ডটাতে সার্চ করলে হয়তোবা আমার যে ওয়েবসাইটটা আছে সেটা কোথাও না কোথাও আছে, 5-6 নাম্বার আছে বলতেছে। এই যে codemanba.com এর একটা ব্লগ, তাইলে মানুষ এই ব্লগটাতে ঢুকলো, ঢুকার পর সে দেখলো আচ্ছা ওয়াও চমৎকার একটা ব্লগ, এই সাইটে কি নিয়ে দেখি তো, সেটা কোর্স, আচ্ছা কোর্স আছে ওদের কাছে। এই যে আমার ওয়েবসাইটে কিন্তু ট্রাফিক চলে আসছে, আমার ওয়েবসাইটে সার্ভিসটা সম্পর্কে জানা শুরু করছে। সো ইনফরমেটিভ ব্লগ লিখে সেই ব্লগগুলোকে সুন্দরভাবে এসইও করলে তোমার ওই ব্লগগুলো মানুষ পড়তে এসে তোমার ওয়েবসাইটেও ঢুকবে। যেমন তুমি এখন তোমার কি সার্ভিস দিচ্ছ, তোমরা ওয়েব ডিজাইন সার্ভিস দিচ্ছ, সো তোমাদের পার্সোনাল ব্লগটা ওয়েব ডিজাইন রিলেটেড, তাই না? এখন তুমি একটা ব্লগ লিখলা কেন ওয়েব ডিজাইন ইম্পর্টেন্ট, ওয়াই ওয়েব ডিজাইন ইজ ইম্পর্টেন্ট, সেটা নিয়ে তুমি তোমার ব্লগ পেজের মধ্যে একটা ব্লগ দিলা, সেই ব্লগটা গুগলে র্যাঙ্ক করলো, তোমার ব্লগটা মানুষ পড়তে এসে তোমার ওয়েবসাইটে গিয়ে দেখলো ও আচ্ছা তুমি ওয়েব ডিজাইন সার্ভিস দাও, তাহলে তোর কাছ থেকে সার্ভিস নেওয়া যায়। সবাইকে এভাবে এটা বুঝতে পারছো কেন ব্লগ গুলো লেখা হয় এসইও তে র্যাঙ্ক করানোর জন্য? জি ভাইয়া। ভাই ব্লগের কন্টেন্টটা যে রাইটিংটা অর্থাৎ যে টেক্সট গুলো আছে এগুলা কি কপিরাইট পড়ে আপনার? যদি আমি হ্যাঁ, এগুলো কন্টেন্ট রাইটারকে দিয়ে লেখাইতে হবে। আর তুমি যদি নিজে কন্টেন্ট রাইট করতে পারো ইংলিশে ভালো, তাহলে করতে পারো। কন্টেন্ট রাইটার তোমার মোটামুটি 1000 ওয়ার্ড 600 টাকা করে নেয়, বাংলাদেশে অনেক কন্টেন্ট রাইটার আছে, কন্টেন্ট রাইটারকে দিয়ে লেখাইতে পারো, অথবা তুমি নিজেও আর্টিকেল রাইটার দিয়ে লিখতে পারো। আরেকজনের কন্টেন্ট যদি ভাই ওর কাছ থেকে কিছু নিলাম, ওর কাছ থেকে এই যে বিষয়টা, হ্যাঁ, এটা এরকম কি করলে তোমার আর্টিকেল রাইটার ইউজ করতে হবে। মনে করো তুমি ওয়াই শপিফাই ইজ বেস্ট লিখে সার্চ করলা, এখানে তুমি ধরো এরকম একটা ব্লগ পাইলা, এরকম 3-4টা ব্লগ তুমি নিবা। আচ্ছা এবার দেখো কেন শপিফাই বেস্ট, এখানে কিছু একটা প্যারাগ্রাফ লিখছে, ঠিক আছে? এটা কপি করলাম, তারপরে আর্টিকেল রিরাইটার, রিরাইটার মানে কি ও তোমার কন্টেন্টটাকে রিরাইট করে দিবে, ঠিক আছে? অর্থাৎ তোমার এখানে সাধারণত গুগলে ধরে হচ্ছে তোমার 2টা বা 3টা লাইন যদি কোনো ওয়েবসাইটের সাথে মিলে যায় তাহলে তোমার কপিরাইট ধরে। ইন দ্যাট কেস ওরা এমন ভাবে আমার ব্লগটাকে এই এক প্যারা আমি নিলাম, মনে করো এটাকে সাজায় দিবে যাতে ওয়ার্ড গুলা মানে ধরো শপিফাই ইজ প্রমিনেন্ট এর জায়গায় শপিফাই ইজ বেস্ট ই কমার্স প্ল্যাটফর্ম, প্রমিনেন্ট ওয়ার্ডটাকে ঘুরায় বেস্ট লাগলো। ধরো ইউ আর এ নাইস পারসন, সেটাকে ইউ আর এ বিউটিফুল পারসন লিখলো, মানে মিনিংটা সেম লিখে ওয়ার্ডটাকে ঘুরায় আর্টিকেল গুলাকে স্পিনিং করা হয় বা রিরাইটিং করা হয়, ঠিক আছে? তো আমরা একটু দেখি, বাট দিস ইজ নট সেফ। যদি প্রফেশনালি তুমি বানাইতে চাও কোনো একজন আর্টিকেল রাইটারকে দিয়ে লেখানো বেস্ট, বাট স্টিল তোমরা যেহেতু শুরু করতেছো ইউ ক্যান ফলো দিস প্রসেস। সবার প্রথমে আমি আমার কন্টেন্টটা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর আমি বলবো যে রিরাইট করো, ঠিক আছে? রিরাইট আর্টিকেল, সে এখন আর্টিকেলটাকে তোমার ঘুরাবে। দেখো কিভাবে ঘুরাচ্ছে, এই যে দেখো অনেকগুলো ওয়ার্ড চেঞ্জ করে দিছে, দেখো এই ওয়ার্ডটা চেঞ্জ করছে, যেগুলো কালারফুল দেখতেছো এগুলো চেঞ্জ করছে, তাই না? এটা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। তো এইভাবে মাল্টিপল ব্লক থেকে তুমি তোমার ডিজায়ার্ড কন্টেন্ট লিখতে পারো। এনিওয়েজ আমরা আসো গুগল সার্চ কনসোলে সাবমিট করার পর এরকম অনেকগুলো কিওয়ার্ড দেখতে পাবো। ইউআরএল ইন্সপেকশনে আমার কোনো ইউআরএল এ ঝামেলা আছে কিনা, কভারেজ ইস্যুতে আমার যেমন 25টা পেজ আগে ছিল এখন সেগুলো নাই, এইগুলা ইরর দেখাচ্ছে। এছাড়াও সাইট ম্যাপ আর অনেক কিছু আছে। তো তোমরা যে কোনো একটু স্ক্রিনটা শেয়ার করো, তোমাদের যাদের একজনের পার্সোনাল ওয়েবসাইট মোটামুটি রেডি থাকলেই হবে, ভয় কিছু নাই। যা রেডি আছে এটাই গুগলে সাবমিট করে দিয়ে আস্তে আস্তে আমার কন্টেন্ট রিচ হইলে গুগল প্রত্যেক 15 দিন পর পর আমার ওয়েবসাইটে এসে কন্টেন্ট গুলোকে ঠিকঠাক করে নিবে। যে কোনো একজন তাড়াতাড়ি স্ক্রিন শেয়ার করো, স্ক্রিন শেয়ার না করলে কন্টেন্টটা বাদ দেখে নিবা ভিডিও দেখে।
কুইক কুইক, কেউ একজন শেয়ার করো। ভাই করা তো যায় না। একজন শেয়ার করছে অলরেডি। না ভাই। আচ্ছা ভাই, তুমি তোমার পার্সোনাল ওয়েবসাইটে ঢুকো, বা তোমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেটা আছে ওটাতে ঢুকো। আমি আবার বলতেছি, ওয়ার্ডপ্রেসের জন্য হোক, শপিফাইয়ের জন্য হোক, প্রসেসটা সেম। জাস্ট তোমরা যেহেতু শপিফাইটা দিয়ে তোমার ডোমেইন ট্রান্সফার করতেছো না, সো তোমরা ওয়ার্ডপ্রেস দিয়ে এইভাবে গুগলে সাইটটা সাবমিট করবা। দাও /wp অ্যাডমিন দাও। ভাই আমার ডোমেইনটা স্লো ভাই, আরেকজনেরটা দিন। একটু ঢুকছে, দাঁড়াও, আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকো। এত শর্ট আইডি পাসওয়ার্ড দিলে 2 দিনের মধ্যে সাইট হ্যাক হবে। আমার চ্যানেলে গিয়ে ওয়েবসাইট সিকিউরিটির একটা ভিডিও আছে, একটু দেখে নিও। রিমোট কন্ট্রোল আচ্ছা। ডিটেইলস করছি, অ্যাকসেপ্ট করো। আচ্ছা সবাই দেখো, মনে করো আমি এখন এই ওয়েবসাইট, আমার বিল্ড করা সাইট হ্যাক হয়ে গেছিল। তুমি যে আইডি পাসওয়ার্ড তো হ্যাক তো হবেই। আচ্ছা আমরা এখন এই ওয়েবসাইটটাকে মনে করো গুগলের সার্চ কনসোলে সাবমিট করব। ডাইরেক্টরি কেন, ashrafulhaq.com এ কিছু নাই? ও ভাই আছে তো, ওটা গেল কেন? ডাইরেক্টরিতে ঢুকছো কেন? একই আইডি পাসওয়ার্ড সব জায়গায় দিয়ে রাখছো, একটা হ্যাক হইলে সবগুলো হ্যাক। ভাই হ্যাক হইলে মানে কি, ও তো আমার জাস্ট ওই আপনার সাইটটা নিবে, ও তো আমার হোস্টিংও পাচ্ছে না, ডোমেইনও নিতে পারতেছে না, এই তো না ভাই হ্যাঁ আসলে। তো নিয়ে নিচ্ছি, মানে ওয়ার্ডপ্রেসে তো ঢুকতে পারতেছে। আচ্ছা এবার দেখো, আমরা গুগল সার্চ কনসোলে গিয়ে ওয়েবসাইটটা সাবমিট করতেছি। হ্যাঁ, গুগল সার্চ কনসোল লিখে গুগল করবা। এটাই হচ্ছে গুগলে ইন্ডেক্সিং করা বলা হয়। অর্থাৎ আমার ওয়েবসাইটটাকে গুগলকে বললাম আমার এই নামে একটা ওয়েবসাইট আছে, সো কেউ যদি আমার নাম দিয়ে সার্চ করে তাহলে যাতে আমার ওয়েবসাইটটা দেখা যায়। স্টার্ট নাও বাটনে ক্লিক করব। স্টার্ট নাও বাটনে ক্লিক করে তুমি তোমার জিমেইল দিয়ে লগইন করবা। জিমেইল দিয়ে লগইন করার পর আমাকে ওয়েবসাইটটা সাবমিট করার জন্য দুটো অপশন দিবে, একটা ডোমেইন, একটা ইউআরএল প্রিফিক্স। আচ্ছা, সো আমরা দেখো এখানে আমরা হচ্ছে ইউআরএল প্রিফিক্স দিয়ে ভেরিফাই করাটাকে পছন্দ করি। ইউআরএল প্রিফিক্স এর মধ্যে গিয়ে আমার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এইবার আমি গুগল সার্চ কনসোলে ইউআরএল প্রিফিক্সে পেস্ট করলাম। পেস্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। আচ্ছা ও বলবে যে এই ওয়েবসাইটে যে তুমি অ্যাড করতেছো, তুমি তো এখন samsung.com অ্যাড করতে পারো। samsung.com কি তোমার ওয়েবসাইট? তোমার তো না। ও বলবে তোমার ওয়েবসাইটটা যে এটা তোমার ওয়েবসাইট, তুমি এখন ভেরিফাই করো। ভেরিফাই করার জন্য ও একটা HTML ফাইল দিবে আমাদেরকে। HTML ফাইলটা বাটনে ক্লিক করে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা রুটের মধ্যে আপলোড করতে বলছে। রুটে কিভাবে আপলোড করবা? তোমাদের cPanel থেকেও আপলোড করতে পারো, অথবা এখানে WP ফাইল ম্যানেজার প্লাগইনটার নামটা কি শুনছো কেউ? হেডার ফুটার জি হেডার ভাই। ফুটার আলাদা। জি ভাই, ফাইল ম্যানেজার থেকে হচ্ছে সেভ প্যানেলের হ্যাঁ, কোনো ক্লায়েন্টে যদি cPanel না থাকে WP ফাইল ম্যানেজার দিয়ে cPanel এ অ্যাক্সেস করা যায়। তো সেটাই আমরা এখন ইউজ করতেছি, WP ফাইল ম্যানেজার। আচ্ছা, WP ফাইল ম্যানেজার প্লাগইনটা ইনস্টল করব এবং অ্যাক্টিভেট করব। আচ্ছা এরপরে আমার যে গুগলের যে ফাইলটা আছে এই ফাইলটা WP ফাইল ম্যানেজারের রুট ফোল্ডারে আপলোড করব। রুট ফোল্ডার বলতে কি বুঝতেছি,
আমাদের ওয়ার্ডপ্রেসে ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট এবং ডাব্লিউপি ইনক্লুড নামে 3টা ফোল্ডার থাকে। এই ফোল্ডারগুলো যেখানে আছে সেখানে আপ করে দিব, শেষ। আচ্ছা, এবার দেখবা হাতের বাম দিকে ডাব্লিউপি ফাইল ম্যানেজার প্লাগইনটার উপরে ক্লিক করলাম। আমরা তো এই কাজটা সি প্যানেল থেকে করতে পারবো। হ্যাঁ, সি প্যানেলে ফাইল ম্যানেজার দিয়ে করতে পারবা। সি প্যানেলে যা দেখবা এখানেও তাই দেখবা। আচ্ছা, এবার আমরা এই ফাইলটা আপলোড করব। এটা কেটে দিলাম। দেখো আমরা 3টা ফোল্ডার দেখতে পাই, ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুড। কোনো ফোল্ডারে ঢুকবো না, ডাইরেক্ট এখানে যে ফাইলগুলো আছে না, এই ফাইলগুলোর মধ্যে ছেড়ে দিব। টান দিয়ে ছেড়ে দিতে পারি। টান দিয়ে কাজ না করলে এখানে দেখবা আপলোড নামে একটা অপশন আছে। সিলেক্ট ফাইল, এটা সম্ভবত ডাউনলোডের মধ্যে যাবে। ডাউনলোডে গেলাম। এই যে গুগল ওপেন করে দিলাম। ফাইলটা এখন আপলোড হয়ে যাচ্ছে, আপলোড হয়ে গেছে। এখন গুগলকে বলবো আমি আপলোড করছি, তুমি এখন ভেরিফাই করে দেখো। ভেরিফাই, ওনারশিপ ভেরিফাইড, গো টু প্রপার্টি, কাজ শেষ। 72 ঘন্টার মধ্যে তোমার এই ওয়েবসাইটটা সার্চে চলে আসবে। সবাই কি ক্লিয়ার? এখন যেহেতু ওর উপর ট্রাফিক জি নেই, ভাইয়া। দেখা যাচ্ছে না। আর ভাই বাম পাশে যে ওইটা ভেরিফিকেশন, ওইটা কিভাবে করে একটু জাস্ট বলতেন যদি। বুঝিনি। আপনার দুইটা অপশন তো আপনার দুইটা অপশন ছিল না যে আপনার বাম পাশে ডোমেইন অপশনে গেলে তুমি ডোমেইন দিয়ে যদি করতে চাও, ডোমেইনে সি প্যানেল দিয়ে করতে পারবা। ওখানে জোন এডিটর নামে একটা অপশন আছে, সেটা দিয়ে করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, শপিফাইয়ের ক্ষেত্রে কিরকম হবে? শপিফাইয়ের ক্ষেত্রে তোমার যে ডোমেইন, আচ্ছা শপিফাইয়ের ক্ষেত্রে ভালো করে খেয়াল করো। শপিফাইয়ের ক্ষেত্রে তোমার কোনো হোস্টিং নাই, তাই না? ওয়ার্ডপ্রেসও নাই, তাই না? তাইলে কি করবা? এইভাবে ভেরিফাই করার সময় ধরো নতুন একটা প্রপার্টি অ্যাড করতেছি, সেখানে আমি এই যে ডোমেইন অপশনে আমার ওয়েবসাইটটা দিব। ঠিক আছে? এটা ডোমেইন ভেরিফাই। ওকে, আমি আমারটা থেকে দেখাই দিচ্ছি। ধরো corbinb.edu। তো শপিফাইয়ের ক্ষেত্রে শুধু ডোমেইন ভেরিফাই করলে হবে, ইউআরএল প্রিফিক্স করার দরকার নেই। শপিফাই আমি আগেই বলছি সেলফ হোস্টেড, তুমি ডোমেইনটা কানেক্ট করবা শপিফাইয়ের সাথে, তারপর হচ্ছে তোমার যে ডোমেইনটা আছে ডোমেইনটা এখানে পেস্ট করবা। পেস্ট করার পর এখানে এই যে এইচটিটিপি এগুলো দেওয়ার দরকার নেই। ঠিক আছে? তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবা। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে ভেরিফিকেশনের জন্য সে একটা টিএক্সটি রেকর্ড অ্যাড করতে বলবে। সো টিএক্সটি রেকর্ড অ্যাড করার জন্য মনে করো corbinb.com এর সি প্যানেলে যাচ্ছি। সি প্যানেলে যাবা তুমি, সরি সি প্যানেল, আচ্ছা এটা তোমার সি প্যানেল থেকেও করা যায়, আবার ডাইরেক্ট ডোমেইন থেকেও করা যায়। অর্থাৎ তোমার একটা ডোমেইন কিনা থাকলে সেই ডোমেইনের মধ্যে টিএক্সটি রেকর্ড অ্যাড করতে পারবা। আচ্ছা একটু দাঁড়াও, আমি নেম চিপ দিয়ে দেখাই দিই। ভাই যদি শপিফাই থেকে ডোমেইনটা কিনে তখন শপিফাইতে ডোমেইন গুলো শপিফাইয়ের মধ্যে পাবা, সব জায়গায় টিএক্সটি রেকর্ড অ্যাড করার অপশন আছে। এটা তো ক্লায়েন্টের অ্যাক্সেস।
একটা মিনিট, আমি লগ ইন করে নিই। ভাইয়া আপনি বলছিলেন আমাদেরকে ওই হেডার ফুটারটা দেখাবেন। হ্যাঁ, এটা আপনার ইয়া দেখাবো। দিয়ে। আচ্ছা ঠিক আছে। এটা কি ভাই ইয়াদেও দেখাবেন, পেজ ফ্লাইতেও দেখাবেন? হ্যাঁ, যে কোনো ইয়াতে দেখাতে করতে পারবো তোমরা এটা। আচ্ছা ভাই, ধন্যবাদ। স্লোগানটা দেখানো নেই ভাই। সোগান, হ্যাঁ দেখাবো। আচ্ছা, মনে করো আমরা এখন নেম চিপে আছি। হ্যাঁ, নেম চিপে মনে করো এখানে ক্লায়েন্ট ডোমেইন ভেরিফাই করার জন্য বলছে, ধরো আমাদের এই যে ডোমেইন, ঠিক আছে। সবগুলোতে সিস্টেম একই রকম তা না, এক একটাতে এক এক রকম, বাট টিএক্সটি রেকর্ড অ্যাড করাটা মোটামুটি সব জায়গায় একই। ডোমেইনে গিয়ে ম্যানেজে যাবা, ম্যানেজে যাওয়ার পর এটা এখান থেকে মনে করো এই ডোমেইনটা কি নাম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সি প্যানেলে গেলাম, ঠিক আছে। সি প্যানেলে যাওয়ার পর একদম নিচে দেখবা এখানে জোন এডিটর নামে একটা অপশন আছে, জোন এডিটর। জোন এডিটরে যাওয়ার পর এখানে দেখো আমরা একটা রেকর্ড অ্যাড করতে পারবো। রেকর্ড অ্যাড করার জন্য কোন ডোমেইনে তুমি অ্যাড করতেছো, যে ডোমেইনে অ্যাড করতেছো সেখানে গিয়ে ম্যানেজে ক্লিক করবা। ম্যানেজে ক্লিক করার পর এখানে অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করবা, ঠিক আছে। তো মনে করো গুগল আমাকে দিচ্ছে একটা টিএক্সটি নেম, তাই না, একটা টিএক্সটি নেম, এবং একটা টিএক্সটি নেমের জন্য একটা ভ্যালু অ্যাড করতে দিছে। তো এই ভ্যালুটা কপি করলাম, এবং এটা টিএক্সটি রেকর্ড। রেকর্ড তিন ধরনের হয়, একটা হচ্ছে টিএক্সটি, একটা হচ্ছে এ নেম, সি নেম, টিএক্সটি নেম। এই তিনটেই ম্যাক্সিমাম হয়। আর ইমেইল রিলেটেড কিছু দেওয়ার জন্য এমএক্স নেম অ্যাড করতে হয়। এগুলো আসলে বিভিন্ন গুগলে ভেরিফাই করার জন্য ইউজ করা হয়, সোজা কথা আর কিছু না। তো টিএক্সটি রেকর্ড অ্যাড করতে বলছে, আমি চুজ করলাম টিএক্সটি। রেকর্ডটা গুগল দিয়ে দিছে, সেটা আমি পেস্ট করে দিলাম। আর এখানে তুমি যে ডোমেইনে অ্যাড করতেছো সেই ডোমেইনটা, ঠিক আছে। .com, তারপরে অ্যাড রেকর্ড বাটনে ক্লিক করবা, ভেরিফাই দিবা। সবাইকে ক্লিয়ার এটা? দিস ইজ ফর শপিফাই। জি ভাইয়া। ক্লায়েন্টের যে নেম চিপ বা যে ডোমেইনই থাক, সেই ডোমেইনে গো টু সি প্যানেলে যাবা। সি প্যানেলে যাওয়ার পর জোন এডিটরে যাবা। তোমাদের নিজেদের হাতেও কিছু জোন এডিটর আছে, তাই না? সি প্যানেলে গেলে পাবা। তারপরে তুমি একটা টিএক্সটি রেকর্ড অ্যাড করবা, যে রেকর্ডটা গুগল দিয়ে দিছে সেটা বসাবা, এবং তোমার ডোমেইনের নামটা বসাবা। অ্যাড রেকর্ডে ক্লিক করবা, কাজ শেষ। আচ্ছা, দ্যাটস অল। গুগলে সাবমিট তো বুঝতে পারছো সবাই, তাই না? জি ভাইয়া। আসো আজকের অনেক কিছু টাস্ক গুলো দেখি। এক নাম্বার, শপিফাই অ্যাকাউন্টে একটা স্টাফ অ্যাড করবা। তোমার নিজের একটা জিমেইলে তুমি ইনভাইটেশন পাঠাবা, ইনভাইটেশনটা অ্যাড করবা। অ্যাড করার পর তুমি যে ইনভাইটেড হইছো সেটার একটা স্ন্যাপ নিবা। অর্থাৎ তোমার এইখান থেকে তুমি সেটিংসে যাবা। সেটিংসে যাওয়ার পর
ইউজার্স এন্ড পারমিশনে যাবা, এই যে তুমি এখানে স্টাফ হিসাবে অ্যাড আছো তোমার অন্য একটা ইমেল, সেটা তুমি একটা স্ন্যাপ নিবা এরকম, ঠিক আছে? সেই স্ন্যাপটা জমা দিবা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। দিচ্ছি না, এসইওর জন্য তোমার যদি যে কটা ব্লগ আছে হোক 2টা অথবা 3টা ব্লগকে এসইও করবা উইথ আ কিওয়ার্ড। কিওয়ার্ড তোমরা উবার সাজেস্ট থেকে বের করবা যে তোমার জন্য কোন কিওয়ার্ডটা ভালো হয়। ubersuggest.com মাল্টিপল জিমেল আছে, সো মাল্টিপল জিমেলের অ্যাক্সেস নিয়ে তুমি উবার সাজেস্ট থেকে বের করবা তোমার কিওয়ার্ড কোনটা বেস্ট। সেখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস, এক হচ্ছে সার্চ ভলিউম হাই, 2 হচ্ছে এসইও ডিফিকাল্টি লো। এগুলো চিন্তা করে তোমার যে রিলেটেড কিওয়ার্ড, সেই রিলেটেড কিওয়ার্ড থেকে বেস্ট কিওয়ার্ডটা পিক করে এসইও করবা তোমার 2টা বা 3টা ব্লগের জন্য। যদি কোনো পেজ থাকে, পেজের জন্য এসইও করবা, ঠিক আছে? 3 নাম্বার, তোমার ওয়ার্ডপ্রেসের যে সাইটটা আছে, ওয়ার্ডপ্রেসে তোমার রুট ডোমেইনে যাই আছে, কিছু না থাকলে সেটাই গুগলে সাবমিট করে দাও, তাহলে তোমার টেনশন আসবে গুগলে সাবমিট করে দিছে, কন্টেন্ট বসানো দরকার। আদারওয়াইজ কন্টেন্ট বসানো সারা জীবনেও হবে না। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলে সাবমিট এন্ড ভেরিফাই, ঠিক আছে? সবাইকে ক্লিয়ার? কাজ কিন্তু খুব বেশি না, তাই না? জি ভাই। জি ভাইয়া। এসইও অনেক ইম্পর্টেন্ট টপিক, এটা তোমাদের দোনোটার জন্য অ্যাড অন। অর্থাৎ তোমার শপিফাই ওয়েবসাইট নিতে আসছে, ক্লায়েন্টকে বলবো আমি প্রোডাক্ট ইমেজ এসইও করে দিব, গুগল সার্চ কনসোলে সাবমিট করে দিব। ওয়ার্ডপ্রেসের জন্য তো এসইও একটা অনেক ইম্পর্টেন্ট টপিক। শুধু একটা ক্লায়েন্টের ওয়েবসাইট করে দেওয়ার পর এসইও করার জন্য পরবর্তীতে তুমি আরো একটা অর্ডার পাইতে পারো, অথবা ক্লায়েন্টকে যদি বলো আমি ওয়েবসাইটটা করে দিছি, তোমাকে আমি এসইও করে দিব, তুমি আমাকে $50 বাজেট তোমার, ঠিক আছে, আমি এসইওটা সব করে দিব, তুমি আমাকে $100 বাজেট দিও। এভাবে বাজেটটা বাড়ানো অনেক ইজি। এসইও মেজর একটা টপিক। এসইও, স্পিড আপ এবং সিকিউরিটি, এই 3টা বোথ শপিফাই এবং ওয়ার্ডপ্রেসের জন্য অনেক ইম্পর্টেন্ট। কার কোনো কোশ্চেন আছে? ভাইয়া আপনার ওই এসইও যদি আমি ওকে বলি যে আমি তোমার এসইও করে দিব, তাহলে ওর কি কি করে দিতে হবে আমাকে? এই যে যা যা আজকে করলাম সবকিছু, যে আপনার প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা প্রোডাক্ট, তারপর প্রত্যেকটা পোস্ট, এবং এবং এটার সাথে কি এটাও ইনক্লুড যে ভাই আমি তার সাইটটা আপনার ওইখানে গুগলে সাবমিট করে দিব? হ্যাঁ এটাও ইনক্লুডেড, রাইট। আচ্ছা, এখানে একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে ওই যে অল ইন ওয়ান দিয়ে ইমেজ এসইও করবা। হ্যাঁ, অল ইন ওয়ান ইমেজ এসইও স্ন্যাপ দিবা, অর্থাৎ অল ইন ওয়ান যে কাজ করতেছে, যে কাজ করার পরে এই যে সব এগুলো টিক 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 আসছে না, এটা একটা স্ন্যাপ দিবা, ঠিক আছে? অল ইন ওয়ানের স্ন্যাপটা সহ, লোগোটা সহ। আচ্ছা, তারপরে এসইও করার সময় এই যে ব্লগ এসইও গুলো যে করছো, সেটা তুমি কিভাবে ছবি নিবা? তোমার এইখান থেকে অনলাইন স্টোরে যাবা, অনলাইন স্টোরে গিয়ে তোমার ধরো ব্লগ পোস্ট এসইও করছো, ব্লগ পোস্টের মধ্যে তুমি যে কটা ব্লগ পোস্টে এসইও করছো, ব্লগ পোস্টের মধ্যে ঢুকবা, ঢুকার পরে তোমার ব্লগ পোস্টের একদম বটমে গিয়ে আমাদেরকে এই যে এই স্ন্যাপটা দিবা শুধু, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো। ক্লিয়ার? এবং ফাইনালি গুগল সার্চ কনসোলে যে তুমি সাবমিট করছো এবং ভেরিফাই করছো, এইখানে ড্রপ ডাউন করে দেখাবা তোমার ওয়েবসাইটটা, আমরা দেখবো এখানে তোমার ওয়েবসাইটটা আছে কিনা। এবং এখানে তোমাদের কোনো ডাটা থাকবে না, কারণ তোমরা এখনো ট্রাফিক আসেনি তোমাদের ওয়েবসাইটে, কোনো সমস্যা নেই। তুমি জাস্ট এখানে ঢোকার পরে ধরো আমাদের আরেকটা ওয়েবসাইট যেখানে ট্রাফিক নাই, ধরো totalshopbd.com, এখানে ওরকম ট্রাফিক নাই, 300 মতো ট্রাফিক আছে, যাই হোক তোমাদের এটা জিরো থাকবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো সবাই এটা এরকম একটা স্ন্যাপ দিয়ে দিবা, গুগল সার্চ কনসোলে তোমার ওয়েবসাইট সাবমিট হয়েছে। তাইলে এই যে ব্লগ এসইও করছো, স্ন্যাপ, পেজ এসইও করছো, স্ন্যাপ। আচ্ছা, প্রোডাক্ট আছে না, প্রোডাক্ট এসইও করতে হবে, স্ন্যাপ। অল ইন ওয়ান যে করছো সেটা স্ন্যাপ। ওয়েবসাইট যে গুগল সার্চ কনসোলে সাবমিট এবং ভেরিফাই করছো, ভেরিফাইড অবস্থায় স্ন্যাপ দেখাবো, ঠিক আছে? সবাই ক্লিয়ার? ঠিক আছে, বেস্ট অফ লাক। আজকে কটা পর্যন্ত টাইম নিবা বলো? 2টা।